হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 14। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1। কত সালে জনগণমন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল? এ 1911 সালে, বি 1896 সালে, সি 1947 সালে, না ডি 1906 সালে। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে জনগণমন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1911 সালে। 1911 সালে এই জনগণমন সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল, প্রথম। আর তখন এই জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিশেন নারায়ণ ধর। বিশেন নারায়ণ ধর ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সভাপতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা বহির্ভূত করা হয়? এখানে বলেছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। তো এটা কিন্তু তোমাদের ভিভিআই কোশ্চেন, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এ 40তম, বি 42তম, সি 44তম, না ডি 78তম? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এটি কত সালে হয়েছিল? এটি হয়েছিল হলো 1978 সালে। 1978 সালে হয়েছিল। ওর জন্য কিন্তু অনেকেই 78 দেখে কিন্তু 78 অপশন করে দিও না আবার 1978 সালে দেখে। কিন্তু এটা হবে অপশন নাম্বার সি, 44তম। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে, রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে কি? এ সংবিধান সংশোধন, বি কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট, সি রাজ্য সরকারের বার্ষিক বাজেট, না ডি ওপরে কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাজ্য সরকারের বার্ষিক বাজেট। এই রাজ্য সরকারের বার্ষিক বাজেট পাশ করতে পারে এই রাজ্য বিধানসভাগুলি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন। লোকসভার স্পিকার কি করতে পারে, মানে কাকে ভোট দিতে পারে? এ লোকসভার অন্য যে কোনো সদস্যদের মতো ভোট দেন, বি দুটি বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন, সি দুটি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে, না ডি কোনো ভোট দিতে পারে না? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে তোমাদের যে এ নাম্বারটা তো কাটা হয়ে যাবে, ডি নাম্বারও কাটা হয়ে যাবে। বি আর সি এর মধ্যে কনফিউশন হয়ে যাবে। বিতে বলেছে দুটি বিরোধী পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন, নাকি একটি সাধারণ অবস্থায় আর আরেকটি দুটি পক্ষের ভোট সমান সমান হলে? তো কোনটা উত্তর হবে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, যখন দুটি বিরোধী পক্ষের ভোট সমান সমান হবে তখন তিনি ভোট দিবেন। তো এটাই হবে এটার উত্তর, অপশন নাম্বার বি। লোকসভার স্পিকার তখনই ভোট দিবেন যখন দুটি বিরোধী পক্ষের ভোট সমান সমান হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন। খোদা-ই খিদমতগার দলের প্রতিষ্ঠা হয়েছিল নিম্নের কোন সালে?
কত সালে এই খোদা-ই খিদমতগার দলের প্রতিষ্ঠা হয়েছিল? এ 1922 সালে, বি 1928 সালে, সি 1930 সালে, না ডি 1933 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে খোদা-ই খিদমতগার দলের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, মানে কোন সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1930 সালে। 1930 সালে এই দলের প্রতিষ্ঠা হয়েছিল। আর এই দলের প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান এই দলের প্রতিষ্ঠা করেছিলেন। আর এই দলের সদস্যরা লাল কুর্তা পরে আসতো, এর জন্য তাদের লাল কুর্তা বাহিনীও বলা হতো। লাল কুর্তা বাহিনী বলা হতো। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কি বলেছে এখানে যে ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন এই মুর্শিদ কুলি খান? এ গৌর, বি মুঙ্গের, সি পান্ডুয়া, না ডি মুর্শিদাবাদ? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মুর্শিদাবাদ। তার নাম অনুযায়ী মুর্শিদাবাদ জায়গায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, মুর্শিদাবাদে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? কে এই ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? এ মীর কাসিম, বি হায়দার আলী, সি টিপু সুলতান, না ডি সাফদার জং? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, টিপু সুলতান। টিপু সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন। আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে সুভাষচন্দ্র বোস পরিস্থিত দল ছিল কোনটি? এ রেভলিউশনারি ফ্রন্ট, বি আজাদ হিন্দ ফৌজ, সি ফরওয়ার্ড ব্লক, না ডি ইন্ডিয়ান ফ্রিডম পার্টি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সুভাষচন্দ্র বোস পরিস্থিত দল ছিল কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক নামক একটি পার্টি, মানে একটি দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। 1939 সালে 3রা মে, 3rd মে তিনি এই ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। সালটাও মনে রাখবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন। সোমপুর বিহার, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? এ দেবপাল, বি ধর্মপাল, সি গোপাল, না ডি মহিপাল? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ধর্মপাল। ধর্মপাল এই সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছিলেন। আর ধর্মপাল আরেকটি বিহার প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হলো বিক্রমশিলা বিহার। বিক্রমশিলা বিহারও এই ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। আর এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হলো যে গোপাল। গোপাল ছিলেন হলো পাল বংশের প্রতিষ্ঠাতা, এটাও মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন। শৈবাল সাগর, শৈবাল সাগর অবস্থিত কোথায়? এ ভূমধ্য সাগরে, বি বঙ্গোপসাগরে,
সি উত্তর মহাসাগরে, না ডি আটলান্টিক মহাসাগরে? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে শৈবাল সাগর অবস্থিত কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে এই শৈবাল সাগরটি অবস্থিত। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, গ্রেনারি অফ ইন্ডিয়া। গ্রেনারি অফ ইন্ডিয়া বলা হয় নিম্নের কাকে? গ্রেনারি অফ ইন্ডিয়া মানে হলো ভারতের শস্য ভাণ্ডার। ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি থাঞ্জাভুর, না ডি উত্তরপ্রদেশ? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে গ্রেনারি অফ ইন্ডিয়া মানে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, পাঞ্জাব। পাঞ্জাবকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। আর যদি বলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তখন কিন্তু হবে যে থাঞ্জাভুর। দক্ষিণ ভারতের বললে হবে থাঞ্জাভুর, আর শুধু ভারতের শস্য ভাণ্ডার বললে হবে পাঞ্জাব। এই দুইটাই মনে রাখবে, যে কোনোটি পরীক্ষা আসতেই পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল কত সালে? কত সালে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল? এ 1780 সালে, বি 1966 সালে, সি 1784 সালে, না ডি 1769 সালে? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1780 সালে। 1780 সালে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল। আর শেষ হয়েছিল কত সালে? শেষ হয়েছিল হলো 1784 সালে। 1784 সালে শেষ হয়েছিল। মোট 4 বছর চলেছিল এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। আর শেষ হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা। ম্যাঙ্গালোরের সন্ধির দ্বারা এটি শেষ হয়েছিল। আর যদি বলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল, তখন হবে হলো 1766 সালে। 1766 সালে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1769 সালে। 1769 সালে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল। তো মনে রাখবে, প্রথম আর দ্বিতীয় দুটোই বলে দিলাম, পরীক্ষায় যেটা আসবে সেটাই উত্তর বলে দিবে, তোমরা এখন পেরে যাবে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? এ যোধপুর জেলার পালডি, বি রাজস্থানের জয়সালমীর, সি করমণ্ডল উপকূল, না ডি ওপরের কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রাজস্থানের জয়সালমীর। রাজস্থানের জয়সালমীর হলো সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম। আর যদি বলে যে ভারতের সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি, তখন হবে যে যোধপুর জেলার পালডি। অপশন নাম্বার এ হবে যোধপুর জেলার পালডি। এটি হলো সবচেয়ে উষ্ণতম স্থান। তো মনে রাখবে, দুটাই পরীক্ষায় আসতেই পারে। আর এই যে করমণ্ডল উপকূল যে রয়েছে, এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এটি হলো করমণ্ডল উপকূল। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? কে ছিলেন এই গদর পার্টির প্রথম সভাপতি? এ বিষ্ণু গণেশ পিংলে, বি লালা হরদয়াল, সি মোহন সিং ভাকনা, না ডি মোহাম্মদ বারকাত উল্লাহ? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গদর পার্টি। এই গদর মানে কি? গদর কথার অর্থ হলো বিপ্লব। বিপ্লব। আর এই গদর পার্টিটি প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন হলো লালা হরদয়াল। লালা হরদয়াল এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তিনি এই গদর পার্টি
প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। আর প্রথম সভাপতি ছিলেন অপশন নাম্বার সি, মোহন সিং ভাকনা। মোহন সিং ভাকনা ছিলেন এই গদর পার্টির প্রথম সভাপতি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, মামস রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? কে এই মামস রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? এ মরিস হিলম্যান, বি জোনাস সল্ক, সি থমাস ফ্রান্সিস, না ডি লুই পাস্তুর। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মামস রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন কে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, মরিস হিলম্যান। মরিস হিলম্যান এই মামস রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন। আর যে জোনাস সল্ক যে রয়েছে, জোনাস সল্ক হলো পোলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন। পোলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন এই জোনাস সল্ক। আর এই লুই পাস্তুর হলো জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন, জলাতঙ্ক রোগ। আর যদি বলে টিকাকরণের জনক কে, তাকে বলা হয় এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে বলা হয় টিকাকরণের জনক। আর তিনি হলো গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। গুটি বসন্তের ভ্যাকসিন তাকে বলা হয় এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, আর তাকে হলো টিকাকরণের জনক বলা হয়। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।